ভারত আর পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে যে একটা সংক্ষিপ্ত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আলোড়ন তোলা একটা সামরিক সংঘাত হয়ে গেল, আজ আমরা সেটার দিকে একটু নজর দেব। হুম। বিশেষ করে ৭ই মে ২০২৫-এর মাঝরাতে যা ঘটেছিল সেটার ফলাফল কিন্তু অনেকের কাছেই বেশ অপ্রত্যাশিত ছিল। একদম। আর আমরা আজকে একটা নির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে সেই রাতের ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যে রিপোর্টে দাবি করা হচ্ছে যে লড়াইটা আসলে গতানুগতিক অস্ত্রের ছিল না, ঠিক, বরং ছিল সিগন্যাল বনাম সিস্টেমের যুদ্ধ। বৈদ্যুতিক সংকেত আর প্রযুক্তিগত সিস্টেমের লড়াই, তাই তো? হ্যাঁ, আর এই লড়াইয়ের মোড় নাকি ঘুরিয়ে দিয়েছিল পাকিস্তানের একটা বিশেষ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট। ২৪ নং স্কোয়াড্রন, যাদের নাম দেওয়া হয়েছে ব্লাইন্ডার্স। ঠিক। তো চলুন এই রিপোর্টের সূত্র ধরেই আমরা গভীরে যাই, দেখি কি বলা হচ্ছে। আচ্ছা। শুরুটা হচ্ছে ভারতের দিক থেকে, অপারেশন সিন্দুর নাম দিয়ে। হুম। রিপোর্ট অনুযায়ী রাত ১:০৫ নাগাদ ভারতীয় বিমান বাহিনী তাদের আক্রমণ শুরু করে। ব্যবহার করা হয়েছিল বেশ আধুনিক কিছু সরঞ্জাম, তাই না? হ্যাঁ, রাফাল Su-30 MKI যুদ্ধবিমান, সাথে ক্রুজ মিসাইল আর নজরদারির জন্য ইসরায়েলি হেরন ড্রোনও ছিল। কিন্তু উদ্দেশ্যটা ঠিক পুরোদস্তুর যুদ্ধ ছিল না, তাই তো? না, রিপোর্ট বলছে উদ্দেশ্য ছিল সীমিত পরিসরে একটা কৌশলগত বার্তা দেওয়া, স্ট্র্যাটেজিক সিগন্যালিং যাকে বলে আর কি। আচ্ছা। আর আক্রমণের জন্য ওরা একটা বিশেষ পথ বেছে নিয়েছিল। হ্যাঁ, পাহাড়ি এলাকার রাডার শ্যাডো রুট, এমন পথ যেখানে মাটির খুব কাছ দিয়ে যাওয়ায় রাডারে ধরা পড়ার ভয় কম থাকে। বেশ, একটা ইন্টেলিজেন্ট প্ল্যান মনে হচ্ছে। কিন্তু কিন্তু তারা সম্ভবত আন্দাজ করতে পারেনি যে একটা অন্যরকম ফাঁদ, একটা অদৃশ্য বৈদ্যুতিন জাল তাদের জন্য অপেক্ষা করছে। এখানেই তাহলে পাকিস্তানের ওই বিশেষ ইউনিট ব্লাইন্ডার্সে প্রবেশ ঘটছে। ঠিক, ২৪ নং স্কোয়াড্রন। এই ইউনিটের মূল শক্তি হল দুটো বিশেষ এয়ারক্রাফট, দাসল্ট ফ্যালকন DA-20। এগুলো তো ঠিক ফাইটার জেট নয়, তাই না? এগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW বিমান। একদম। এদের কাজ হলো শত্রুপক্ষের রেডিও সিগন্যাল, রাডার, কমিউনিকেশন সিস্টেম, এই সব কিছুকে ধরা, অ্যানালাইজ করা। আর দরকার পড়লে জ্যাম করে দেওয়া বা বাধা তৈরি করা। হ্যাঁ, আর রিপোর্টটা বলছে এই বিমানগুলো নাকি পাকিস্তানের আকাশসীমা পার না হয়েই ভারতের অ্যাটাকিং ফোর্সের নেটওয়ার্কে সরাসরি হিট করেছিল। তার মানে শুধু তথ্য সংগ্রহ নয়, রীতিমতো আক্রমণাত্মক ভূমিকা। শুধু তাই নয়, তারা নাকি ভারতীয় বিমান বাহিনীর পুরো কমান্ড, কন্ট্রোল আর কমিউনিকেশন সিস্টেমটাকেই প্রায় অচল করে দিয়েছিল। ভাবা যায় তখন আকাশে ঠিক কি ঘটছিল, রিপোর্ট কি বলছে? রিপোর্ট অনুযায়ী পরিস্থিতিটা ছিল বেশ নাটকীয়। ভারতের রাফাল যুদ্ধবিমানের ককপিটে যে মাল্টিফাংশন ডিসপ্লে থাকে, পাইলটের মূল স্ক্রিনটা, যেখানে সব ডেটা দেখা যায়। হ্যাঁ, বিমানের গতি, অস্ত্র, টার্গেট সংক্রান্ত সব তথ্য, সেটা নাকি হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যায়। বলেন কি? আর নিজেদের মধ্যে যোগাযোগ? বিমানগুলোর মধ্যে যে ডেটা লিঙ্ক থাকে, ডিজিটাল তথ্য আদান প্রদানের ব্যবস্থা, সেটাও নাকি ডাউন হয়ে যায়, বিচ্ছিন্ন। তার মানে পাইলটরা একে অপরের সাথে বা গ্রাউন্ড কন্ট্রোলের সাথেও যোগাযোগ করতে পারছিলেন না। আধুনিক যোগাযোগ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছিল। শোনা যায় তারা নাকি শেষ পর্যন্ত পুরনো দিনের অ্যানালগ রেডিও সিস্টেমে ফিরে গিয়ে চিৎকার করে নিজেদের পজিশন জানানোর চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে নিশ্চয়ই। সেটাই। রিপোর্টে এই পরিস্থিতিটাকে একটা সাংঘাতিক নাম দেওয়া হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক শিরোচ্ছেদ। ইলেকট্রোম্যাগনেটিক ডিক্যাপিটেশন, কোনো বোমা বা মিসাইল ছাড়াই শুধু ইলেকট্রনিক ওয়েভ ব্যবহার করে শত্রুর মাথা কেটে ফেলার মতো অবস্থা। কমান্ড আর কন্ট্রোল সিস্টেমকে পঙ্গু করে দেওয়া। ঠিক তাই। আর রিপোর্টে বলা হয়েছে এটা কোনো সাধারণ জ্যামিং বা চোখে দেখা যায় এমন কোনো ডিফেন্স ছাড়াই করা হয়েছিল। খুবই মারাত্মক তাহলে। এর ফলাফল কি হয়েছিল রিপোর্ট অনুযায়ী? ফলাফল মারাত্মক। ভারতের অত্যাধুনিক মিটিওর মিসাইল, যেগুলো এয়ার টু এয়ার কম্ব্যাটে খুব এফেক্টিভ বলে ধরা হয়, সেগুলো নাকি টার্গেটই খুঁজে পায়নি। বা পেলেও লক করতে বা হিট করতে পারেনি। হ্যাঁ, অন্যদিকে পাকিস্তানের PL-15E মিসাইলগুলো, যেগুলো তাদের এরিয়ায় AWEC, কঞ্চু ইউরজিংজি, আকাশে উড়ন্ত রাডার সিস্টেম, আর J-10C ফাইটারের সাহায্যে গাইড করা হচ্ছিল। সেগুলো নাকি একেবারে নিখুঁতভাবে টার্গেটে হিট করেছিল। আশ্চর্য ব্যাপার। আর রিপোর্টে যে বলা হচ্ছে কোনো ডগ ফাইটই হয়নি। হ্যাঁ, এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। রিপোর্ট দাবি করছে মুখোমুখি আকাশযুদ্ধ বা ডগফাইট প্রায় হয়ইনি।
যা হওয়ার সেটা ওই অদৃশ্য ইলেকট্রনিক স্পেকট্রামেই হয়ে গেছে। আর ক্ষয়ক্ষতির হিসেবে কি বলছে রিপোর্ট? প্রথম 1 ঘন্টার মধ্যেই নাকি ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়। এর মধ্যে মিগ-29, এমনকি মিরাজ বা রাফেল গোত্রের বিমানও থাকতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর কাশ্মীরের পম্পোরে নাকি একটা ড্রপ ট্যাঙ্কও পাওয়া গিয়েছিল। হ্যাঁ, একটা ভারতীয় বিমানের ফেলে যাওয়া অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক, যেটা সাধারণত বিপদে পড়লে বা দ্রুত পালানোর সময় বিমান হালকা করার জন্য ফেলে দেয়া হয়। এটা একটা পালানোর ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। তাহলে ভারতের এই কথিত বিপর্যয়ের কারণটা কি? রিপোর্ট কি বলছে? প্রস্তুতির অভাব? রিপোর্ট সরাসরি আঙুল তুলেছে ভারতের সিস্টেম ওয়ারফেয়ারের জন্য প্রস্তুতি অভাবের দিকে। মানে এই ধরনের প্রযুক্তিগত যুদ্ধের জন্য ভারত তৈরি ছিল না। আর পাকিস্তানের ওই DA-20 বিমান দুটো? বলা হচ্ছে ওই দুটো বিমান ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল সেদিন। তারা নাকি VHF গার্ড ফ্রিকোয়েন্সি জ্যাম করে দিয়েছিল। যেটা এমার্জেন্সি কমিউনিকেশনের জন্য খুব জরুরি। ঠিক। ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম JAGAN-কে নাকি স্পুফিং করেছিল। স্পুফিং মানে ভুল সিগন্যাল পাঠিয়ে বিমানের লোকেশন নিয়ে বিভ্রান্তি তৈরি করা? হ্যাঁ, এমনকি ভারতের শক্তিশালী S-400 ডিফেন্স সিস্টেমের নেটওয়ার্কেও নাকি তারা ইন্টারফেয়ার করতে পেরেছিল। বিমানের বা পাইলটের নয়, পুরো সিস্টেমটার। রিপোর্ট সেটাই জোর দিয়ে বলছে। আজকের দিনে যুদ্ধবিমান কতটা আধুনিক তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার পেছনের নেটওয়ার্ক, তার কমিউনিকেশন সিস্টেম, তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। সিস্টেমই আসল, প্ল্যাটফর্ম নয়। একদম। এটাই রিপোর্টের মূল বক্তব্য। তাহলে এই পুরো ঘটনা বা এই রিপোর্ট থেকে মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? মূল বার্তাটা বেশ স্পষ্ট। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই যে ইলেকট্রনিক সিগন্যাল, এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারাটা দেশের সার্বভৌমত্ব রক্ষার মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর পাকিস্তানের ওই ২৪ নং স্কোয়াড্রন ব্লাইন্ডার্সের কথিত সাফল্য নাকি এই নতুন বাস্তবতাই তুলে ধরেছে। তাদের মোটোটাও তো বেশ ইন্টারেস্টিং। প্রথমে ঢুকে শেষ পর্যন্ত থেকে যাও। ফার্স্ট অ্যান্ড লাস্ট আউট। একদম। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঘটনা যদি রিপোর্টের কথা সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলে এটা কি এটাই প্রমাণ করে যে হাতে যতই আধুনিক যুদ্ধবিমান বা অস্ত্রশস্ত্র থাকুক, কমিউনিকেশন, কন্ট্রোল আর ইলেকট্রনিক ডিফেন্স যদি দুর্বল হয়, তাহলে যে কোনো শক্তি আসলে খুব ঝুঁকির মুখে। হ্যাঁ, অথবা এটা কি এই অঞ্চলের যে ক্ষমতার ভারসাম্য, তাতে কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই ভাবনার বিষয়। প্রযুক্তি যুদ্ধের সমীকরণটাকে যে কত দ্রুত বদলে দিতে পারে, এটা তারই একটা উদাহরণ হতে পারে। নিঃসন্দেহে। এই নিয়ে আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি।